বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা আছেন দেশের সিনিয়র সাংবাদিক এবং বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ। আমার ডানে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক লেখক রেজাউল করিম রনি। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে গণভোট। এই নির্বাচনকে নিয়ে নানা রকমের জল্পনা কল্পনা আমরা শুনেছি, আপনারাও আলোচনা করেছেন বিভিন্ন ফোরামে। আর সর্বশেষ পরিস্থিতি কি মনে হচ্ছে, কেমন নির্বাচন হতে যাচ্ছে শেষ পর্যন্ত? মিস্টার এম এ আজিজ। ধন্যবাদ আপনাকে। দর্শক দেখেন, নির্বাচন আগামীকাল। ইতিমধ্যে বাকযুদ্ধ আমরা দেখেছি, এবারে অনেকগুলো জরিপ দেখেছি। জরিপের উপরে পুরোপুরি আস্থা রাখি না, কারণ 1991 সালে একটা জরিপ হয়েছিল। সেই জরিপে দেখানো হয়েছিল যে আওয়ামী লীগ জিতবেই, বিশ্বের অনেক জরিপ, এবং আওয়ামী লীগ মোটামুটিভাবে আনঅফিসিয়ালি ক্যাবিনেট ফর্ম করে ফেলছিল। আর বিএনপি নিজেরাও মনে করেছিল ফেল করবে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। পরে হরতালও ডেকেছিল। ফাইনালি দেখা গেল যে বেরসিক জনগণ ভোট দিয়ে বিএনপিকে পাশ করাই দিছে। সুতরাং এবারে যে জরিপ হচ্ছে, একটা জরিপ ইন্টারেস্টিং। সকালে এক জরিপে দেখা যাচ্ছে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি, দুপুরে প্রকাশিত আরেক জরিপে দেখাচ্ছে বিএনপি আর জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। না, ওইটাই আমি বলছি। একটা জরিপে দেখা গেছে হাড্ডাহাড্ডি, সবাই বিএনপি জামাতের হাড্ডাহাড্ডি লড়াই। আর অধিকাংশ জরিপে কোথাও আসে 70% পর্যন্ত বিএনপি উপরে, অনেক, আর বাকি জরিপগুলো উপরেই আছে। তো জরিপের উপরে ভিত্তি করলে তাহলে বিএনপি অনেক আগায় আছে, এতে কোনো সন্দেহ নেই, গড় করলেও। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখন জামাতের, বিশেষ করে জামাতের যে এবারের নির্বাচনী, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে মনে হয় এবার তাকে এনিওয়ে এটাই লাস্ট, এটাই ফার্স্ট, তাদের ক্ষমতায় যেতেই হবে এরকমভাবে সর্বত্র। এখন তাদের কতটুকু সদস্য সংখ্যা বেড়েছে, কতটুকু বেড়েছে এটা জরিপ করা কঠিন। কারণ ধরেন ঢাকার একটা জায়গায় মিছিল বার করলো, দেখা যাবে ঢাকা শহরে যত সদস্য আছে সব এসে হাজির হলো, যতগুলো মিছিলে আছে ততগুলো ভোটার আছে, ভাবটা এমন। তো সুতরাং জামাতের, এই জন্যেই আমার ব্যক্তিগত জরিপটা হচ্ছে, ধরেন এখন এই জামাতের বডি ল্যাঙ্গুয়েজ এবং জামাত ক্ষমতায় চলে যাচ্ছে, এরকম কারণে কিন্তু ভিতরে ভিতরে আরেকটা পোলারাইজেশন হচ্ছে। যেমন জামাত যদি ক্ষমতায় আসে তাহলে হয়তো দেখা যাবে গণতন্ত্র থাকবে না। দ্বিতীয়ত আমরা হয়তো আফগানিস্তানে চলে যাব, মিশরও হতে পারে, হ্যাঁ মিশরও হতে পারে, মিশরও হতে পারে, ইজিপ্টও হতে পারে। তো বিশেষ করে আফগানিস্তানে, এই জন্যই বলছি যে আফগানিস্তানে 11 দলের নেতা ভিজিট করে আসছে, আফগানিস্তান থেকেও ভিজিট করছে। এবং আফগানিস্তানে নূতন করে, আগে এক স্লোগান হয়েছে না, জামাত থেকেও স্লোগান হয়েছে, ইসলামিক দল দুই একটার থেকে স্লোগান হয়েছে, আমরা হব আফগান, বাংলা হবে তালেবান। সুতরাং আমরা কিন্তু আফগান হতে পারি যদি জামাত আসে, কারণ জামাত তো বলছে না আমরা প্রথমেই শরিয়া আইন না, আস্তে আস্তে ধীরে ধীরে শরিয়া আইন বাস্তবায়ন করব। এখন আফগানিস্তানে আমাদের পত্রিকাগুলোতে ছাপা হয়েছে, ফৌজদারি আইন তারা সংস্কার করেছে। সেখানে আইনে যদি কোনো ইমাম দোষ করে, আলেম দোষ করে, তাহলে তাদের পরামর্শ দেওয়া হবে। যদি উচ্চবিত্ত কেউ অপরাধ করে তাদেরকে নির্দেশ দেওয়া হবে। আর মধ্যবিত্ত থেকে নিচের দিকে যারা যাবে, একদম হতদরিদ্র, তারা হবে কৃতদাস, আর তার উপরে হলে তারাও জেল খাটবে। এবং কৃতদাস এবং নারীরা পঞ্চম শ্রেণীর উপরে পড়তে পারবে না, তারা বাসায় থাকবে, তারা রানীর মতো থাকবে, বাসায় থাকবে, তারা বাইরে কাজ করবে না। তো এই হলো আইন। তো এটাকে যদি আমি সামনে ধরি, কারণ আমাদের যারা ইসলামিক রাজনীতি করে তারা কিন্তু সব এই শরিয়া আইনের পক্ষে। যেমন ধরেন হেফাজতের বাবুনগরী বলছে জামাতকে ভোট যে দেবে সে, জামাতকে ভোট দেওয়া হারাম, পরিষ্কার বলছে। ইসলামিক আন্দোলন বাংলাদেশ বলছে যে তারা জামাত ইসলাম ইসলামিক দলই না, ইসলামে বিশ্বাস করে না, তারা মৌদুদিবাদী, দিস অ্যান্ড দ্যাট। সুতরাং এই যে ধরেন গুগলে সার্চ দেন, দেখেন 73টা সেক্ট আছে মুসলমানদের ভিতরে বিভক্তি। সুতরাং এই মুসলমানরা এক নয় বলে, এক হতে পারে না, ওআইসিও একটা,
খেয়াল করে থাকেন। সুতরাং আমার কাছে মনে হচ্ছে এই যে জামাত ইসলামের একটা ধারণা, যে কারণে অত্যন্ত আমাদের দেশের সাধারণ লোকরা বলে আওয়ামী লীগকে ক্ষমতায় দেখেছি, বিএনপিও দেখেছি, এবার জামাতকে দেখব, সাধারণ লোক এটা একটা নতুন ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে, ন্যারেটিভ দাঁড় করা হয়েছে। কিন্তু যারা একটু সচেতন থেকে উপর দিকে, তারা মনে করে যে আমরা আলটিমেটলি আফগানিস্তান হবে, বিএনপি জামাত ক্ষমতায় আসলে আমরা একদম অন্ধকার যুগে প্রবেশ করব। সুতরাং এটার একটা পোলারাইজেশন হয়েছে। আগে যে অবস্থা দেখছেন তা না, এখন আওয়ামী লীগের ভিতরে আপনি দেখেন, আওয়ামী লীগের ভিতরে পোলারাইজেশন হচ্ছে, তারা ভোট কেন্দ্রে আসবে এবং হিন্দুদের মাইনরিটি, আমাদের দেশে হিন্দু যারা আছে তারা আসবে, এই নতুন পোলারাইজেশন হয়েছে। আমি ধরেন বিএনপির বিরুদ্ধে তো অনেক বদনাম আছে, বিএনপির ধরেন কিছু 10%, 20% ভোট বিক্রি হয়ে গেল, কর্মী লেভেলে বিক্রি হয়ে গেল, তাতেও এই যে আমাদের যে মাইনরিটি আছে এই ভোটে কাভার করবে। আর বিএনপি এবং আপনি কি মনে করেন কিনা, কারণ আমরা একটা সার্ভে করেছিলাম মাইনরিটিদের মধ্যে এবং তাদের সঙ্গে ঢাকার বাইরে কথা বলেছি এবং তাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলছি, মানে তাদের তো নির্বাচন আসলে এটা ভয় ভীতি কাজ করে এবং এখন পর্যন্ত মোর দেন 50% তারা উদ্বিগ্ন যে তারা আসলে নিরাপদে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা, ভোট দিয়ে বাড়িতে ফিরতে পারবে কিনা, ফিরলে রাতে ঘুমাতে পারবে কিনা, এই আশঙ্কা কিন্তু তাদের এই আশঙ্কা তাদের আছে। তার সত্ত্বেও, কারণ তারা মনে করে জামাত যদি হঠাৎ ক্ষমতায় যায় তাহলে অন্তত পক্ষে কথা বলার যে সুবিধা, গণতন্ত্র যে, এগুলো তো থাকবে না। সুতরাং তারা অন্তত পক্ষে চায়। আপনি মনে করছেন যে নিরাপদে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারবে, কোথাও সমস্যা হবে না? আমার তো মনে হয় যে আগে বিএনপির তরফ থেকে হিন্দুদের ভিতরে আওয়ামী লীগের বিরুদ্ধে কেস মামলা করছে বেশি, হয়রানি বেশি করছে, এটাকে উতরিয়ে এসে এখন আমার ধারণা, আমার হিসাব হচ্ছে মাইনরিটি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং আওয়ামী লীগ এখন ভোট কেন্দ্রে যাবে এবং সেটা ফলাফল নির্ধারণে এখন জামাত এনসিপিকে জিতানো একটা জনশ্রুতি আছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসও বলছে না যে তরুণদের ভিতরে অনেকে জিতবে, অনেকে মন্ত্রীও হবে। আমার কেন যেন এইসব কথা দিয়ে ডাউট হয় যে ফলাফল ভোট জনগণ যেখানেই দিক না কেন একটা রেজাল্ট ঘোষণা হবে। আপনি যেটা আশঙ্কা করছেন, বিএনপি মহাসচিব তো গতকালকেই বলেছেন যে ইঞ্জিনিয়ারিং এর কোনো আশঙ্কা নেই, বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে। এটা তারেক রহমান আবার উল্টাটা কইছে যে ষড়যন্ত্র হচ্ছে, সেটা রুখতে হবে। সুতরাং আপনি যদি বলেন ষড়যন্ত্র না হয়, আমি ষড়যন্ত্রের ক্ষেত্রগুলো বলি। দেখেন, 1 নম্বর হচ্ছে পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালটের দিয়ে 9-6 আমরা শুনেছি। তারপরে ভোট স্থানান্তর, অনেক ভোট, অনেকের অভিযোগ আছে যেখানে জামাতের টার্গেট আছে এতগুলো সিট জিতবে, যেখানে জিতবেই না সেখানে ভোট ট্রান্সফার করে নিয়ে আসে। ট্রান্সফার করা কত জটিল কেস, এর জন্য ইলেকশন কমিশনের অধস্তন অফিসার গ্রেপ্তারও হয়েছে। তারপরে ধরেন এই যে সিল বানানো, 6টা সিল সহ ধরা পড়ছে, হ্যাঁ, ওই ইয়েতে কি ফেনীর দিকে ধরা পড়ছে, সেটা জামাতের নেতার হুকুমে বানানো হয়েছে, সিল বানানো। এনআইডি বিকাশ, নারীরা বোরকা পরে গেছে, বলা হয়েছে যে নারীদেরকে হেনস্থা করা হয়। বলেন তো দেখি, এনআইডি কেন চাবে আপনার? আপনি বলেন আপনার বিকাশ নাম্বার কেন চাবে? অসুবিধা। আবার দেখেন এই যে ব্যারিস্টার কবির, সারোয়ার কবির নাকি, সে তো রাস্তায় দাঁড়া মানুষকে টাকা দিচ্ছে, রাস্তায় দাঁড়া কইতেছে শাহরিয়ার কবির, হ্যাঁ শাহরিয়ার কবির, এই টাকা রাখেন আর কারে ভোট দিবেন, জান্নাতে যাওয়ার জন্য ভোট দিয়েন, একবার দেখেন, ইত্যাদি ইত্যাদি, রাস্তাঘাটে নেমে গেছে। তো এই জন্য বলছি। তারপরে ধরেন আরো আছে, যাই হোক এটা পরে বলি। রেজাল্ট করিম রানী, আপনি কি দেখছেন মাত্র কয়েক ঘন্টা বাকি, মানে একদিন বাকি, সো কেমন হবে নির্বাচন? জি ধন্যবাদ, যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, মানে জামাত তো অনেক আগেই সরকার গঠন করে ফেলছে, সেটা আপনি সোশ্যাল মিডিয়াতে যদি দেখেন, তারা সকাল বিকাল সরকার গঠন করতেছে। আপনাদের হয়তো মনে থাকার কথা, আপনার তো ডেফিনেটলি মনে আছে, সর্বশেষ 2008 সালে যে নির্বাচনটা হয়েছিল তাতে জামাত ইসলাম পপুলার ভোট কত পেয়েছিল? তাতে জামাত ইসলাম পপুলার ভোট পেয়েছিল 32,89,967টি 2008 সালে। তারপরে হাসিনা সরকার, তারপরে আস্তে আস্তে তার স্বৈরাচার হয়ে যাওয়ার এবং পতন, লম্বা সময় 17-18 বছরের সময়, সেই পরিক্রমায় দলটির ভোট বেড়েছে, ধরলাম ডবল, 3 ডবল, 4 ডবল ধরি, তো 4 ডবল বাড়লে এবং আওয়ামী লীগ নাই নির্বাচনে, তাহলে
ও তো এটা এবং গত 17-18 মাসে তাদের জন্য সবচেয়ে অনুকূল পরিবেশ ছিল ইতিহাসে। হ্যাঁ পরিবেশ ছিল, তারা আওয়ামী লীগের সাথেই ছিল। না আমি বলছি অভ্যুত্থান উত্তর সময় অভ্যুত্থান, হ্যাঁ 17-18 মাসে সরকারের এক ধরনের ব্লেসিংস। না না, সরকার এই তাদেরই সরকার, তারা সরকার এনসিপি একাকার, এক আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। তো ফলে এই টোটালটা মিলায়েও যদি ধরি, এইটা তো কোনোভাবে ক্ষমতা আসার পার্টি না। বাংলাদেশের যে ভোটের হিসাব আপনি ধরেন 12 কোটি ভোটের, হ্যাঁ, ফলে কোটি ভোটও হওয়ার কথা না তাদের, যতই আপনি বাড়ান না কেন। আর এনসিপির কোনো ভোট আছে এটা কোনো লোক বিশ্বাস করে না। এনসিপির কোনো ভোট নেই, কিছু সমর্থক থাকতে হবে, সেটা সবারই থাকে। তাহলে এবার 17 বছরে বিএনপি সহ অন্যান্য যারা গণতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত ছিল, ব্যক্তি, সংগঠন, অন্যান্য, সেই মামলায় এজাহারভুক্ত আসামির সংখ্যা হলো 60 লাখ। হ্যাঁ, তো এই মামলার আসামি, তারপরেও বিএনপি নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ না। বিএনপি একটা জনশক্তি নির্ভর, জনগণের সমর্থন নির্ভর দল, এবং তার ভোটাররা হলো সাইলেন্ট। যেহেতু বিএনপি কোনো ক্যাডার ভিত্তিক রাজনীতি করে না, ফলে তার সমস্ত সমর্থকদেরকে সে সবসময় রাস্তায় আইনে আপনার ধরেন যে প্রদর্শন করা এটার দরকার পড়ে না, এটা সম্ভাবনা বিএনপির পক্ষে। তো সেরকম একটা জায়গায়, সেরকম একটা দল, এবং বাংলাদেশে এখানে গণতান্ত্রিক আপনার সংগঠন যদি বলেন বা গণ অভ্যুত্থান যদি বলেন, গণ অভ্যুত্থান কেন হয়েছিল? এটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্যই তো, একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্রের জন্যই তো। তো এখন আপনি গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করবেন, কি দিয়ে কায়েম করবেন? এটা গণতান্ত্রিক রাজনৈতিক দল লাগবে আপনার। তো যেই দল নিজেই গণতান্ত্রিক না, সে জুলাই সনদের ব্যাপারে আগ্রহী। জুলাই সনদ ধরলাম, এর অনেক সমালোচনা আমরা করি, সমালোচনার পরেও এর মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্য হলো রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার। তো সেই গণতান্ত্রিক সংস্কারের হাতিয়ার কি, ইনস্টিটিউট কি? প্রথম প্রাইমারি ইনস্টিটিউট একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, অর্গানাইজেশন। যে দল গণতান্ত্রিক না, সে জুলাই সনদ নিয়ে কেন এত আগ্রহী? তার মানে সেটা মিন করে না এই জুলাই সনদ নিয়ে আগ্রহী হবে তো একটা গণতান্ত্রিক দল। এবং যে গণতান্ত্রিক দলটা এখন আছে মন্দের ভালো, তার অনেক সমালোচনা, অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও, সেটা ধরেন বিএনপি, তার অনেক দুর্বলতা আছে, এগুলো আমরা জানি, অনেক সমালোচনা করা যাবে। এবার বিএনপির অবস্থানটা কি? বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট সহ তার যে ইস্তেহার এবং জুলাই সনদ, আপনি দুইটা একসাথে দেখবেন যে সে জুলাই সনদ যেভাবে সম্মতি হয়েছে, তার ইস্তেহারও ঠিক সেইভাবে প্রণয়ন করেছে। ইস্তেহারে কিছু পরিকল্পনা আছে, কিছু পরিকল্পনা সে টাইমলি বাস্তবায়ন করতে পারবে কিনা এটা নিয়ে সমালোচনা হইতে পারে, কিন্তু এখানে তারেক রহমান তো বলেছেন যে তিনি তার যে অঙ্গীকার বা স্বপ্ন, তার 30% যদি তিনি মনে করেন এই মেয়াদে বাস্তবায়ন করতে পারতেছেন না। হ্যাঁ, তার মানে কি? তার মানে উনি একটা পরিকল্পনার আলোকে ইস্তেহারটা দিয়েছে, এটার মধ্যে একটা আপনি সামঞ্জস্য পাবেন, কোহেরেন্স পাবেন, একটা সঙ্গতি পাবেন। অন্যদিকে জুলাই সনদ এবং এই রাজনৈতিক দলগুলোর ইস্তেহার আপনি দেখেন, রাজনৈতিক দলগুলোর ম্যানিফেস্টো দেখেন, আকাশ পাতাল তফাৎ। আপনি যদি সৎ লোকের শাসন তথাকথিত এবং শরিয়াই চান, তো জুলাই সনদের আপনার দরকার কি? এটা নিয়ে আপনি কেন রাজনীতি করতেছেন? তাহলে জুলাইয়ের নামে প্রথম প্রতারণা আপনি শুরু করলেন এই ইলেকশনে। ফলে এই ইলেকশনটা, এটা তো এনসিপি ইনিশিয়েট করেছে, যদিও এনসিপি এখানে এনসিপি জামাতের বক্তব্য কি আপনি আলাদা করতে পারবেন? আমি করছি না, কারণ সুযোগ আছে নাই তো। তাহলে আমি একটা একটা করে ধরতেছি। তাহলে এই যে অবস্থাটা আপনার তারা তৈরি করার মধ্য দিয়ে তারা সকালে বিকেলে সরকার গঠন করছে সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, এবং এই যে এক একটা পোল তারা আনতেছে, হাসিনাও কিন্তু এরকম পোল আনছিল। হাসিনাও কিন্তু কোনো ইলেকশনে 70%-এর কম জনপ্রিয়তা সে কিন্তু কোনো এই জরিপে দেখায়নি। হ্যাঁ, ভোটটা 5%, 7% যাই হোক না কেন। এখন প্রবলেম হলো আপনার এই জুলাই সনদ, সংস্কার, এই সবগুলোকে একটা রাজনৈতিক গুটি হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে একটা অগণতান্ত্রিক শাসন কাঠামোর দিকে ঠেলে দেওয়া, একটা বিজেপি আরএসএস মডেলের দিকে ঠেলে দেওয়ার যে রাজনীতি, এইটা এই ইলেকশনে জনগণকে রুখতে হবে। এই নির্বাচনটা জনগণের শুধু ভোট দিলে হবে না, ভোটের হিসাব আদায় করতে হবে তার। তাহলেই শুধুমাত্র এই নির্বাচন, আমরা যেটা বলতেছি বাংলাদেশকে জেতানোর নির্বাচন, সেইটা সম্ভব হবে। একটা জিনিস আপনারা এখানে আমি একটু অ্যাড করি, সেটা হলো দেখেন আজকে মিডিয়াতে আজকে একটা গুরুত্বপূর্ণ মিডিয়া, আমি নাম বলছি না, অন্যতম প্রধান দৈনিক বলা হয়, একটা কলাম ছাপছে তারা, বিএনপির ইস্তেহার গণভোটে ইস্তেহার, এর চেয়ে চরম মিথ্যাচার হয় না। একটা প্রধান দৈনিক মূলধারে, বিএনপি কোনো প্রতিবাদ করে না, কোনো কথা বলে, বিএনপি মানে অ্যাজ ইফ এতিমের সংগঠন, তার নিয়ে যা খুশি তা বলা যায়, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তারপরে আপনার এই টকশোতে আলোচনা হয়েছে আপনার সারোয়ার নিজামের বক্তব্য নিয়ে, উনি ওনার নেতাকর্মীদের বলল, এটা পরে ব্যাখ্যা করতেছি, আগে এটা বলে নেই, তার নেতাকর্মীদের বলল যে বাবারা 12 তারিখ পর্যন্ত তোমাদের হাতে পায়ে ধরি, তোমরা নিজ দায়িত্বে চাঁদাবাজি বন্ধ করো। 12 তারিখের পরে আল্লাহর রহমতে আমি যদি নির্বাচিত হই, আইন শৃঙ্খলার দায়িত্ব যদি আমার উপর পড়ে, তারপর বাকিটা আমি সাইজ করব।
এটা কি আসলো, ন্যারেশনটা কি? 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখতে বললেন উনি, 12 তারিখের পরে করতে বললেন। এটা হলো বয়ান। তথাকথিত মূলধারা মিডিয়া সহ সমস্ত মিডিয়াটা প্রচার করছে। আমি নিজে ফোন করে কথা বলেছি, আমি এই কথা পরে উনি সংবাদ সম্মেলন করেছে, উনি প্রতিবাদ জানিয়েছে, ভিডিও করেছে, সেই খবর আর নাই বাজারে। ডেফিনেটলি এখানে 8,000 লোককে আপনার বহিষ্কার করা হয়েছে, একটা লোককে অ্যারেস্ট করেনি। এবং এই আপনি জানেন চাঁদাবাজি কোথাও প্রশাসনের মদত ছাড়া সম্ভব? তো এখন ক্ষমতায় কে? এনসিপি, জামাত পুষ্ট সরকার, এবং তাদের সাথে আওয়ামী লীগের যারা রয়ে গেছে। চাঁদা প্রত্যেকটা জায়গায়, আমার এলাকায় আগেও যে চাঁদা তুলতো এখনও সে চাঁদা তুলে। বিএনপির যারা যুক্ত ছিল তাদের বহিষ্কার করা হয়েছে, কিন্তু বাকি যারা হাদিয়াপন্থী তারা রয়ে গেছে। আপনি চাঁদা নিলে খারাপ, কিন্তু আপনি হাদিয়া নিলে ভালো। তার মানে আসলে সে চাঁদার সমস্যা সমাধান চায় না। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তো টোন, সিএনএন এর একটা রিপোর্ট আমরা দেখলাম, সিএনএন, বিবিসি, আল জাজিরাতে আপনি দেখতে পারবেন, রয়টার্সে দেখতে পারবেন। ফলে এই যে একটা ন্যারেটিভ পলিটিক্স, সব আন্তর্জাতিক গণমাধ্যমই মোরলেস অ্যান্টাই বিএনপি একটা অনেক ক্ষেত্রে স্বাভাবিক। কারণ হলো একটা গ্লোবাল রাইট উইং এর যে ট্রেন্ড, আপনি নরেন্দ্র মোদী থেকে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত, এই ট্রেন্ডের একটা প্রভাব তো ধরেন পরেই। হ্যাঁ, কিন্তু আবার কিছু কিছু ব্যতিক্রমও আছে। ব্যতিক্রম তো অবশ্যই আছে। হ্যাঁ, কিন্তু আপনি আল জাজিরাতে কৃষ্ণনন্দীকে দিয়ে কলাম লেখে তো ক্ষমতায় আসতে পারবেন না, তাই না? ভোট লাগবে মানুষের। সো এইটা ফলে যেটা বলতেছি, আবার ইংরেজি ভার্সন একটা, বাংলা ভার্সন আলাদা। আল জাজিরা বাংলা নেই, না, ইংরেজি ভার্সন বাংলাদেশ করে, এটা বাংলা অনুবাদের কথা বলছেন, করে অনুবাদেরটা। তাহলে আমি এখানে একটা শেষ, তাহলে এই যে ন্যারেটিভ তৈরি করলেন আপনি, এখন এটার কাঠামোগত সংস্কারের প্রস্তাবনা দিয়েছে তারেক রহমান। তারেক রহমান কি বলছে? আইন শৃঙ্খলা ঠিক করব আমরা, এবং আমরা জিনিসপত্রের ন্যায্য মূল্য নিশ্চিত করব, এবং এই যে ক্ষেত্রগুলো এগুলো আমরা যদি রেগুলেশনের মধ্যে আনি তাহলে এমনি দূর হয়ে যাবে। কিন্তু না, আপনি হলো ও চাঁদাবাজ আমি ভালো, এইভাবে সমাজকে বিভক্ত করা, ইসলামের নামে বিভক্ত করার মধ্যে দিয়ে আপনি সাধারণ মানুষকে যেইভাবে আপনি প্রতারিত করছেন, এই প্রতারিত করার ফলাফল ডেফিনেটলি জনগণ এই নির্বাচনের মধ্য দিয়ে প্রকাশ করবে। এটা একটা। আর যেটা দ্বিতীয় যেটা বলতে চাইলাম, এখানে যেটা বলা হচ্ছে বিএনপির নামে যে এই গণভোটে হা ইস্তেহারে না, এটা মিথ্যা কথা। উচ্চকক্ষের প্রশ্নে বলা হচ্ছে নো, বিএনপি উচ্চকক্ষের ব্যাপারে বলছে নিম্নকক্ষের এটা যে আসনের ভিত্তিতে হবে। কারণ নিম্নকক্ষটা আপনারা জানেন পার্লামেন্টারি ডেমোক্রেসি তো এইভাবেই ফাংশন করে, নিম্নকক্ষ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়, ফলে নিম্নকক্ষেরই এখতিয়ার থাকতে হবে। উচ্চকক্ষ যেহেতু জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয় না, ফলে উচ্চকক্ষের আপনি যদি ভোটের অনুপাতে করেন, অন্যান্য যে দলগুলো ভোট পাইছে সবাইকে মিলা যদি তাদেরকে উচ্চকক্ষে ক্ষমতায়িত করেন, তাহলে জাতীয় সরকারের সাথে এটা তফাৎ কি? এটা তো মিল্লা জিল্লা ক্ষমতা ভাগবটোয়ারা করাই হইল। এই মিল্লা জিল্লা ক্ষমতা ভাগবটোয়ারা করতে বিএনপি রাজি না। বিএনপি সর্বশেষ কি হয়েছে? বলছে 18 সিট দেন, 3টা আসন দেন। এইটা রাজি হয় না, বলছে মাঠে যাও, খেটে খাও, 300 সিট জিতে আসো। এই জন্য বিএনপি খারাপ, এই জন্য বিএনপি চাঁদাবাজ। বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি, সে জনগণের কাছে যাবে। দেখেন 5 তারিখে ক্ষমতা সাদা হয়েছিল বিএনপিকে, বিএনপি নেয় নাই। কারণ বিএনপি মনে করছে 97% লোকও যদি আমাকে সমর্থন করে এবং এইভাবে যদি আমি ক্ষমতা নিই তাহলে ডেমোক্রেটিক রাইটস লঙ্ঘন করা হবে জনগণের। আমি জনগণের কাছে যাব, 51% লোকও যদি আমাকে ভোট দেওয়া দায়িত্বে পাঠায়, তখন আমি 100% লোকের প্রতিনিধিত্ব করার সক্ষমতা অর্জন করি। আমি মনে করি বাংলাদেশের মানুষ এই জিনিসটা মনে রাখবে ভোট দেওয়ার সময়। আজিজ, আপনি শুনছিলেন, কিন্তু একটা তো হচ্ছে যে গণমাধ্যমের বয়ান, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক শক্তিগুলোর একটা অবস্থান আমরা দেখতে পাচ্ছি। কেউ অনেকেই জামাতের ব্যাপারে সফট, কিন্তু শেষ পর্যন্ত আসলে আমার যেটা প্রশ্ন যে একটা শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে কিনা। শান্তিপূর্ণ নির্বাচন হলেই আসলে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে, এবং যত বেশি ভোটার ভোট কেন্দ্রে যাবে ফলাফলটা আপনারা যেরকম বলছেন সেরকম হবে। ভোটাররা যদি ভোট কেন্দ্রে যেতে না পারে, সেটা যদিও সরকারের দিক থেকে, সরকার একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা যার কথা আমরা প্রায় শুনি, তিনি বলেছেন এবার ভোট ফলাফল ঘোষণায় দেরি হতে পারে। এবং অনেক সময় ফলাফল ঘোষণায় বিলম্ব মানেই হচ্ছে ফলাফলটা টেবিলে নির্ধারিত হয়, আমরা অতীতে দেখেছি। আপনার কি আশা জায়গা কোথায় এবং শঙ্কার জায়গা কোথায়? বিদেশি পত্রিকাগুলি ধরেন, মোটামুটি পত্রিকা ধরেন ভারত, আমেরিকা বা আল জাজিরা, এইসব পত্রিকায় কথা বলছে। এগুলো কিন্তু অনেকটা পরাশক্তির অংশ। পরাশক্তি সবার পক্ষে থাকে, কে সরকারি দল করবে, কে অপোজিশন থাকবে, তার থার্ড সবার পক্ষেই সম্পর্ক রক্ষার চেষ্টা করে, এবং সবার পক্ষেই তারা যে জামাতের সাথে নতুন উদীয়মান শক্তি অনেকে মনে করে। হ্যাঁ, এটার অন্তর্নিহিত জিনিসটা জরিপ করে বের করতে পারছে কি না আমার জানা নেই, আমি বুঝতে পারছি না। তবে ধরেন একটা জিনিস ছিল, ধরেন আনঅফিশিয়ালি আপনার আমেরিকান অ্যাম্বাসেডার, ফরমার অ্যাম্বাসেডারের সাথে কথা বলছিল, এটা লিক করে দিছে। অ্যাম্বাসেডার না, রাষ্ট্রদূত ছিল। হ্যাঁ, ওই যে কি নাম, ভারতের বোধহয়, তার সাথে বলছিল।
ও হ্যাঁ, মানে জামাতের আমিরের কথা ও, বলছেন। ওটা হ্যাঁ, right. হ্যাঁ, তো এটা আমি বলছি যে ধরেন এইসবগুলো আমাদের দেশের, আপনাকে আগেও বলছি, আমাদের দেশে ইলেকশন হলে পরাশক্তিগুলো অ্যাক্টিভ থাকে যার যার ইন্টারেস্ট না, একটা কথা কিন্তু আপনি মনে হয় বলছিলেন যে অতীতের কোনো ইলেকশনে পরাশক্তিগুলোর এই লেভেলের নজর, এই লেভেলের ইনভলভমেন্ট, আমরা যদি প্রকাশ্য অপ্রকাশ্য, হ্যাঁ প্রকাশ এই লেভেল দেখা যায় নাই, এটা কিন্তু আপনি মনে হয় বলছেন। না, ওইটাই বলছি যে আমি 2018 সালের নির্বাচনের আগেও লিখছিলাম যে ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ। আপনি খেয়াল করে দেখেন, নাইলে এই আগামী কাল নির্বাচন, আজকেও আমেরিকায় টিম আছে, একটা জয়েন্ট সেক্রেটারির নেতৃত্বে টিম গেছে, গোপন চুক্তি হচ্ছে, গোপন চুক্তি হচ্ছে। বলেন এই সরকার কতগুলো গোপন চুক্তি, আগে যখন ট্যাক্স বসাইছে ওটার সময় গোপন চুক্তি করে আসছে। আবার দেখেন বিমানে বোট ট্রান্সফার করে বোট রিকাস্ট করছে, 2 জন উপদেষ্টা দিছে, এবং আগামীকাল ইলেকশন আপনার ইলেকশনের সেক্রেটারি সাহেবকে ওইটাই দিছে। তাহলে সন্দেহ হবে না যে ইলেকশন ম্যানিপুলেট হবে, ওই প্ল্যান অনুযায়ী ইলেকশন হবে, রেজাল্ট হবে। ভোট জনগণ যাই দিক না কেন, এইসব কারণেই তো মনে হয় আপনার বিদেশে অনেকগুলো গোপন চুক্তি করে ফেলছে। আপনার ড্রোন বানানোর জন্যে চীনকে একটা জায়গা দিয়ে দিছে এই যারা। তো এইসবতে মনে হয় যে পরাশক্তিগুলোকে এই সরকার ম্যানেজ করার জন্য একটা চেষ্টায় আছে, যাতে করে নির্বাচনে ভোট যেখানেই দেখ না কেন তার নিজস্ব পার্টিকে জিতানোর জন্য একটা ঘোষণা দিতে পারে। এই আশঙ্কা কিন্তু আমার ভিতরে পুরোপুরি। তখন কিন্তু যে দেশের পরিণতিটা ঘটবে, ভয়ঙ্কর পরিণতি ঘটবে। এই দেশের ভূখণ্ড আর একজন লয়ে যাব, দেশে হানাহানি শুরু হবে, দেশ অনিয়ন্ত্রিত অবস্থায় চলে যাবে। দেশের পলিটিশিয়ানের হাতে পলিটিক্স তো থাকবেই না, তো দেশটা তো ইজারা হয়ে যাবে এমনি। আপনি ধরেন নাথান বোম একটা অংশ স্বাধীনতা চায় হিল ট্যাক্সে, সে ওই অঞ্চল দখল করে নেবে, ভারত এক নিয়ে যাবে, আমেরিকা তার সেনাঘাঁটি বসায় দিবে, এইভাবে যার মতো তার তছনছ হয়ে যাবে দেশটা। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি এইটাই বলছি যে এই সরকারের অধিকাংশ বিদেশি নাগরিক, অধিকাংশ সংস্কার কমিশন থেকে শুরু করে পুরোপুরি বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতেছে। তার কি হবে, সে বোধহয় বন্দী হয়ে গেছে, তার কি পরিণতি হবে সেটা সে ভাবছে না। বরং নির্বাচন যদি এবারে গ্রহণযোগ্য না হয়, জনগণ যদি ভোট কেন্দ্রে না যেতে পারে, ভোট অনুযায়ী যদি ফলাফল না হয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কিন্তু পরিণতি ভালো থাকবে না এবারে, ভয়ঙ্করভাবে। এখনও বলতে হয় আওয়ামী লীগ শক্তি না থাকলেও আওয়ামী লীগ শক্তি যোগ দিবে এই দেশে। আপনি মনে রাখেন যে এই সরকারের একেবারে সেই অভ্যুত্থানের মতো শক্তির মতো এই সরকারের বিরুদ্ধে নেমে যাবে। সুতরাং তার আত্মরক্ষার্থেও নির্বাচনটা নিরপেক্ষ হওয়া উচিত এবং গণনা হওয়া উচিত। তারপর বললেন ভোট কেন্দ্রে ভোটাররা আসবে না, হ্যাঁ আসতে চাইবে, এটা তো আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ভোটারদের আনা। তারপরে এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে যদি এনসিপির লোক হয়, নিচে যদি জামাত হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা তো, আপনারা সবসময় উদ্বেগ প্রকাশ করেছেন, আপনারা কি মনে করছেন যে এটা পিসফুল ইলেকশনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী, এখন তো আর্মিও মাঠে আছে, তারা আসলে সবাই মিলে, পুলিশ আর্মি, এটা তো আমার কাছে মনে হয় নাই এখন নতুন আর্মি যেভাবে থাকা উচিত বা যেভাবে ব্যবহার করা উচিত, আমার কাছে সেটা মনে হয় না। আপনি দেখেন পত্রিকায় ছাপা হয়েছে 30টা পয়েন্ট দিয়ে বাংলাদেশে অস্ত্র ঢুকতেছে, এবং আমার কাছে ভিডিও আছে। এই অস্ত্র এখন কেন ঢুকছে? অস্ত্র ব্যবহার হবে ইলেকশনের সময়, হয়তো ব্যবহার হবে। আপনি যেটা রাউট করছে আমি বলতেছি, তারপরে ধরেন এই যে অস্ত্র সহ গাড়ি ঘোড়া ধরা পড়তেছে জামাতের লোক ইলেকশনে, ধরেন গণনার সময় ভোট হলো আতঙ্ক। কিন্তু দেখেন ভোট হলো একটা আওয়াজ হয় না যে অমক পার্টি আগায় আছে, দাড়িপাল্লা আগায় আছে, বিএনপির লোক বাক্স নিয়ে দৌড় দিল। আবার দাড়িপাল্লা আগায় গেছে, ধানের শীষ আগায় গেছে, দাড়িপাল্লা নিয়ে গেল, ওই তো বন্দুক ফুটাবে। কি করবেন? পুলিশ আমাদের দেশে দেখেন না, মাহাদি নামে একটা ছেলে যা করলো, থানায় করলো যে লোক ছাড়েন, আপনাদের পোড়ায় দিছি, আপনার পাইসেনটা কি, এই সেই, বাস তাকে ছেড়ে দিল, পুলিশটা অ্যারেস্ট করলো না। রাত্রে গিয়ে বিচারে লয়ে গেছে, বেল হয়ে গেল, বিচারকও টমায়, আইন শৃঙ্খলা বাহিনী টমায়। তো তখন তো দেখবেন যে যত গাড়ি ওরা বন্দুক আকাশের দিকে ফায়ার করতে পারে, মানুষের দিকে ফায়ার করবে না। আপনি দেখবেন ভোট নিয়ে ধান খেতে চলে যাবে, পাট খেতে চলে যাবে, কী করবেন?
তারপর রনি আশার জায়গা, আশঙ্কার জায়গা না, আমার মনে হয় এটা এত সম্ভব না, কারণ যারা এখানে হাসিনা স্টাইলে নির্বাচনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে গণ-অভ্যুত্থান, কামিং গণ-অভ্যুত্থান রেডি। কেন রেডি? মানুষ দেখেন, আপনি মানে মানুষ শুধু ভোট দেওয়ার জন্য, মানে হাসিনা যদি ইলেকশনগুলো ঠিকঠাক মতো করতো এই পরিণতি তো হইতো না তার, তাই না? ফলে আমি একটা বই পড়তেছিলাম, ভোট গান অ্যান্ড ওয়্যার, মানে ভোট, বন্দুক, অস্ত্র, এটার তিনটার মধ্যে একটা সম্পর্ক আছে। আপনি ভোটের সাথে যদি প্রতারণা করেন, ভোটে যদি আপনার আস্থা না থাকে, তাহলে আপনার বন্দুকের আশ্রয় লাগে। এবার আপনি যদি বন্দুকের আশ্রয় নেন বা বন্দুকের সহযোগিতা নেন, তাহলে আপনি যুদ্ধের দিকে ঠেকে যাবেন। ফলে এই নির্বাচনটাকে এবং এই নির্বাচনে যদি ভোটাধিকার প্রয়োগের ব্যাপারটাকে কেউ আন্ডারমাইন করে, কেউ ব্যাহত করার চেষ্টা করে, কেউ নিজের মতো করে ম্যানুভারিং করার চেষ্টা করে, আপনি যেটা বললেন যে একটা ফলাফল ঘোষণা করে দিল, হ্যাঁ, এইটা ঠিক এই লটারি বিজয়ের মতো না যে নিজের মতো করে আমি আমার ভাতিজাকে ফার্স্ট ঘোষণা করে দিলাম গোপন লটারিতে। এটা না, কেননা আপনারা ধরেন যে ভোটের ব্যাপারটার মধ্যে মানুষের একটা ইমোশন থাকে। আপনি ধরেন ফেসবুকে হাইপ তুললেন, করলেন, আমি তো বললাম ভোট বাড়া আর সিট বাড়া এক জিনিস না। প্রত্যেকটা কেন্দ্রে কারা কারা ভোট দেয় এগুলো আমরা চিনি, জানি, একটা সম্পর্কের ব্যাপার আছে। ফলে আপনি বট বাহিনী তো ভোট দিবে না, হ্যাঁ, বট আর নট রিয়েল পিপল। সো বট বাহিনী ভোট দিবে না এবং আল জাজিরার কলামও আপনাকে জেতাবে না, হ্যাঁ। তো মানুষের ভোটে আপনাকে জিততে হবে। তো মানুষের ভোটে জেতার ক্ষেত্রে আপনি তো ধরেন গণতান্ত্রিক দলগুলোর ক্ষেত্রে আপনার আস্থা নাই। আপনি সকালে বলেন গণতন্ত্র কায়েম করবেন, বিকালে বলেন শরিয়া কায়েম করবেন। আপনি নারীদের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি, এটা নারীরা জানে, অলরেডি ট্রমাটিক, অলরেডি মেয়ের একটা সাফোকেটিং কন্ডিশন আছে। সোশ্যাল মিডিয়াতে আমরা যারা ক্রিটিক্যাল পজিশন নিয়ে কথাবার্তা বলি বা আপনার দলের পক্ষে না, অন্য দলের পক্ষে, আমরা সবাই দালাল। আর আপনার দলের পক্ষে নিরপেক্ষভাবে যারা থাকে সব সাধু, সব ফেরেস্তা। ফলে আপনি তো অলরেডি মানে ডেমোক্রেসি সেকেন্ড, টলারেন্সি ফার্স্ট। আপনি তো প্রথম পরীক্ষায় ফেল, আপনার মধ্যে কোনো টলারেন্সি নেই, ইনক্লুসিভনেস। তো বলে কিন্তু আপনি ক্ষমতায় যেতে চান, কিভাবে যেতে চান? আপনার কোনো ভোট নাই, অন্যের ভোট কাটা, কৃত্রিম হাইপের উপর জনগণকে ম্যানুভারিং করা, কনসেন্ট ম্যানুভারিং করা, হ্যাঁ, প্রোপাগান্ডা ছড়ানো, এআই ভিডিও ছড়ানো, ফেসবুকে ফেক আপনার ফটো কার্ড ছাড়ানো, লক্ষ লক্ষ কোটি কোটি ফটো কার্ড নির্মাণ করা, এগুলো হলো আপনার রাজনীতি। ফলে আপনি অলরেডি পরাজিত হয়ে বসে রয়েছেন। এখন আপনি এই পরাজয়টাকে মেকআপ করার জন্য যদি একটা ইঞ্জিনিয়ারিং জয় যত বড় শক্তির মাধ্যমে আনেন না কেন, দেখেন ধরেন আমেরিকা সবচেয়ে শক্তিশালী, 1971 সালে আমেরিকা বাংলাদেশের বিরুদ্ধে ছিল কি ছিল না? ছিল না। তো বাংলাদেশের বিজয় হয় নাই, স্বাধীন হয়নি। আপনার প্রিয় বক্তা মুফতি আমির হামজা তো বলছেই ওয়াশিংটন চায় জামাত ক্ষমতায় আসুক। আমেরিকাকে আমরা অফসেট করতে পেরেছি অনেক রক্ত, জনগণের, হ্যাঁ, অনেক রক্তের বিনিময়ে। আপনার দেখেন যেবারে আন্দোলন হলো, সারা ঢাকা শহর বিচ্ছিন্ন হয়ে গেল, হ্যাঁ, ওই যে সাইডে চাঁদে দেখা গেল সারা ঢাকা শহর বিচ্ছিন্ন। বিএনপিতে তো বিএনপির লোক নামে নাই রাস্তায়। এবারে যদি বলেন বিএনপির অনেক লোক তো টাকা পয়সা পাহারা দিবে, আন্দোলন যদি আমি আপনাকে বলি, দেখেন বিএনপিতে সব সাধুর লোক রাজনীতি করে এটা কেউ মনে করে না। তারেক রহমান দেশে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী যারা আন্দোলনের মাঠে ছিল, এখনো তারা আন্দোলনের মাঠে, বিএনপি একই আন্দোলনের মধ্যে আছে। 5 তারিখে দলটাকে ক্ষমতা সাদা হয়েছিল নেয় না, এটা মনে রাখতে হবে, এটা বাংলাদেশের ভোটারদেরও মনে রাখতে হবে। বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য রাজনীতি করছে না, বিএনপি স্রেফ ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করছে। এবং তারেক রহমানের স্পষ্ট বক্তব্য, আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে এই যে আপনার বিরুদ্ধে এত মিথ্যা ক্যাম্পেনিং, বিগত আমলের ন্যারেটিভগুলো এখনও তারা প্রচার করছে, এইটার বিরুদ্ধে আপনার কোনো ওরকম সোচ্চার কোনো কনসার্ন নাই কেন? উনি বলে, দেখেন ভুয়া ন্যারেটিভ, মিথ্যা বয়ান, এগুলো ছাইরা আমার ক্ষমতায় আসার কোনো ইচ্ছা নেই। বাংলাদেশের মানুষ যখন আমাকে বিশ্বাস করবে, যখন আস্থা রাখবে, এবং তারা যদি মনে করে যে এইভাবে আমি যেগুলো দিচ্ছি, হ্যাঁ, আকাশ কুসুম আমি কোনো পরিকল্পনা দিচ্ছি না, আমি যেটা বাস্তবসম্মত সেটা বলছি, যেটা করা সম্ভব না সেটা আমি বলতে পারছি না, বলবো না, মিথ্যা কোনো প্রতিশ্রুতির মধ্য দিয়ে আমি ক্ষমতায় বা দায়িত্বে যেতে চাই না, ক্লিয়ার অবস্থান। ফলে আমার মনে হয় যে আপনি যতই সুগার কোটেড মিথ্যা কথা বলেন না কেন, এন্ড অফ দ্য ডে তার পরিণতি কিন্তু হাসিনার মতোই হয়, যতভাবেই বলেন না কেন। ফলে বাংলাদেশের মানুষ কিন্তু এটা বুঝতে পারছে। ধরেন হাসিনার অনেক সমস্যা ছিল, আমরা প্রতিবাদ করছি, গণঅভ্যুত্থান হয়েছে, ভালো কথা, দেশটাও কিন্তু সে চালাইতে পারে নাই। আপনি একটা ক্যাবিনেট গঠন করে দেখেন জামাত কি এখানে সুদভিত্তিক অর্থনীতি চালাবে নাকি শরিয়া অর্থনীতি চালাবে, সেটা সমাধান সে কীভাবে করবে? নারীদের প্রশ্ন তো আসেই। তো সব মিলায় সে যেটা করছে, এখানে আরএসএস মডেল ইমপ্লাই করার চেষ্টা করছে সে। এখন এই যে আরেকটা কথা বলে যে অমুকরে দেখছেন তমুকরে দেখছেন, এটা তো হাসিনা 96 সালে এখানে আইসা মাথায় হজের পট্টি বেঁধে বলে নাই
যে জিয়ারা দেখছেন এর সাথে আমার একটু দেখেন, তারপরে কি সর্বনাশ করেন এই দেশের? একই মডেল, এটা একই মডেল, এটা পুরানা জিনিস। আর নতুন করে দেখতে হবে কেন? 71-এর কথা বাদ দিলাম, এই সরকার মানে জামাত পুরাপুরি ক্ষমতায় আসলে দেশ কিভাবে চলবে তার ট্রেইলার হলো এই সরকার। এটা আমি প্রথম দিন থেকে বলতেছি। দেশ এখন কিভাবে চলে, আপনি যদি আপনার জনগণ আপনার সমর্থকদের নিয়ে একটা হল্লা করতে পারেন, আপনি সেখানে পাওয়ারফুল। আপনি থানা পুলিশ সব আপনি আপনার মতো করে ম্যানিপুলেট করতে পারেন, কিন্তু কেউ বলবে না যে সে জামাতের। সে পরিচয় দিবে কিসের? সে পরিচয় দিবে এনসিপির, পরিচয় দিবে বিএনপির, পরিচয় দিবে অন্যের, পরিচয় দিবে সরকারের। ফলে এই যে ফতেল্লা গুলেন মডেল, এই যে আন্ডার কভারের থেকে একটা বিশেষ ইডিওলজিকে সার্ভ করা, এটা জায়নিস্ট মডেল। দেখেন এখানে বাংলাদেশে একটা অন্য বিপদ আছে। ইলেকশন রিগিং টিগিং করলে পরিণতি কী হয় এটা আমরা জানি। এখানে ইলেকশন রিগিং করার যারা চেষ্টা করবে তাদের জন্য কামিং রেভলিউশন, কামিং অভ্যুত্থান অপেক্ষা করতেছে। এটা স্পষ্টভাবে আমি বলে দিতে চাই। কিন্তু অন্য বিপদের মধ্যে বাংলাদেশ পড়বে। সেটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে যে ঘটনাটা ঘটছিল, ইহুদিরা সংখ্যায় 5% 7% ছিল, কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ পাওয়ার সেক্টরগুলো তারা দখল করেছিল। এই দলটা যদি ক্ষমতায় আসে, তার ক্যাডার ভিত্তিক সংগঠনের ছেলেটা ছাড়া, মেয়েটা ছাড়া অন্য কেউ বিসিএস চাকরি পাবে? অন্য কেউ বিসিএস চাকরি পাবে না, কারণ অন্য কেউ সে মেধাবী মনে করে না, যোগ্যই মনে করে না। এটা জায়নিস্ট মডেল। ফলে তখন হিটলারের অভ্যুত্থান কিন্তু ফ্যাসিস্ট নেতা হিসাবে হয়নি, হয়েছিল একটা সোশ্যাল ডেমোক্রেটিক পপুলার নেতা হিসাবে, কারণ সে জনগণের অধিকার রক্ষার জন্য সে দাঁড়াইছিল। এবং সে বলছিল এই ক্ষমতাটা এই গুপ্তদের কাছ থেকে, এই চক্র, এই জায়নিস্ট চক্র থেকে আমি উদ্ধার করবো আমার জনগণের জন্য। এইভাবে কিন্তু একটা পপুলার নেতার থেকে একটা ফ্যাসিস্ট হিটলারের, ভয়ঙ্কর হিটলারের উত্থান হয়েছিল। ফলে আজকে এরাও যদি এরকম ছলে বলে কৌশলে সেখানে বামপন্থী, নাস্তিক, প্রগতিশীল যেই লেবাসই হোক না কেন, ওই একটা আইডিওলজিকে সার্ভ করে কিনা সেটা দেখতে হবে। হ্যাঁ করে, এই গভর্নমেন্টের মধ্যে এই লক্ষণ আছে, গুরুত্বপূর্ণ পদে আছে, ব্যাকগ্রাউন্ডে বিশাল প্রগতিশীল ব্যাকগ্রাউন্ড, কিন্তু ফলাফল এদিকে নিয়ে যাচ্ছে। ফলে এই যে গুপ্ত অবস্থা, এর মধ্যে দিয়ে ট্রাস্ট ভেঙে পড়ছে সমাজে, পলিটিক্যাল মোরাল ফ্যাব্রিক ভেঙে পড়ছে। এবং এইটার ভয়ঙ্কর পরিণতি হবে যদি আপনি ধরেন এরা ক্ষমতা চালাবে কীভাবে? এই গুপ্ত পদ্ধতিতে বিদেশ থেকে লোক হায়ার করে আনতে হবে, তাদের তো লোক নেই। এবং বিদেশ থেকে হায়ার করে আনার মধ্যে ক্ষমতার ভর কেন্দ্র অদৃশ্য একটা শক্তির কাছে থাকবে, জনগণের কোনো প্রতিনিধির কাছে থাকবে না। ফলে এরকম একটা শক্তি, আপনি বললেন যে হ্যাঁ ইলেকশন ঘোষণা দিয়ে দিল, ভোট দিল মানুষ এক জায়গায়, আর ঘোষণা দিয়ে দিল, দেশ তো চালাইতে হবে। দেশ কিভাবে চালাবে? দেশ চালানো ফর্মুলাটা আমাকে বুঝান। তাইলে আপনি রিগিং করেন, যাই করেন, তারপরের বিপদটা তো আপনার মাথায় রাখতে হবে, তাই না? এই বিপদটা আপনি দেশ চালাতে পারবেন না। না, এখানে আপনার দুইটা পয়েন্ট। একটা হচ্ছে জামাত সরকার চালাতে পারবে কিনা। ইশতেহার যেটা দিছে এটা কিন্তু তার ফিলোসফি আর ইশতেহারের ভিতরে এটা জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে। কিসের আপনি ফিলোসফি? আপনি তার অনেক ভালো জায়গা থেকে বলতেছেন। হ্যাঁ, না তা বলবেন, আমি যে মিল নাই যেমন ধরেন, সেটা তো বললাম একটু আগে আমি। ট্যাক্স 3 মাসের জন্য মাফ করে দিবে, আপনার ভ্যাট, ট্যাক্স। এখন ট্যাক্স কি সব মিলে প্রায় 40%। তারপরে আমরা আইটিওর মেম্বার না, আমরা গ্র্যাজুয়েশনে যাচ্ছি না, বেড়ে যাবে। তো তার এখন আপনি যেসব প্রস্তুতি দিয়েছেন, ধরেন আমাদের জিডিপির অনুপাতে আমাদের 343 বিলিয়ন ডলারের মতো আমাদের অর্থনীতি। আপনি এখানে যদি এইভাবে যদি আপনার এই ট্যাক্স কাটেন, এবং আমাদের দেশের ট্যাক্স রেশিও হলো 10%, আমাদের দেশের সর্বোচ্চ হলো 8%। আপনি আপনার অন্য জায়গায় আপনি ঝামেলা করছেন, আপনি এটাকে সিরিয়াসলি নিচ্ছেন। তারা বলতেছে যে জিডিপির 8% দিবে স্বাস্থ্য খাতে। আমাদের জিডিপির বাজেটের পরিমাণ কত? 12 থেকে 14%। 8% স্বাস্থ্য খাতে দিয়ে দেবে, মানে তার পলিসি দেখেন না। আমি এইটাই বলছি যে এই কারণে বাজেটের 8% তাহলে দেশটা চালাবে। সে বলতেছে যে জিডিপির 8%। এই পার্থক্যই যে বুঝে না, তার পলিসি নিয়ে আপনি ওইটাই ঠিক আছে। কিন্তু আপনি যেটা বলছেন অভ্যুত্থান তো শিওর, ঘোষণা দিলে অভ্যুত্থান শিওর, ঘোষণা লাগবে না। আমি বলি ধরেন ঘোষণা লাগবে না, তো ঘোষণা দিল রেজাল্ট, বা রেজাল্ট নিয়ে অবিশ্বাস হলো, অভ্যুত্থান হয় স্বাভাবিক। কিন্তু বিএনপির ভিতরে তো গুপ্ত শিবির পক্ষে জামাত আছে 20%। আপনি আন্দোলন করবেন কাকে নিয়ে? এই ব্যাখ্যাটাই তো দিলাম, আপনার এই কথাটাই তো বললাম যে গুপ্ততার রাজনীতির পরিণতি কি হয়েছে তার উদাহরণ হিসাবে তো আমি জার্মানির সিচুয়েশন বললাম। জার্মানি তো গুপ্ত ছিল না, গুপ্ত ছিল। জার্মানে নিরপেক্ষ ভোটে হিটলার ইলেক্টেড হয়েছে।
হয়ে পরে সে Right. আপনার হিটলার হয়েছে। না, এখন হিটলার নামটাই হয়ে গেছে সে- ডিক্টেটর। না, ডিক্টেটর এটা তো হুবহু মিল থাকবে না। একই ঘটনা মুসলিনের ক্ষেত্রে হয়েছে। মুসলমানকে না, এটা তো হুবহু মিল থাকবে না। আপনার নির্বাচনে আপনি ধরেন কারচুপি করলেন বা রিগিং করে আপনি জনগণকে কাঙ্ক্ষিত ফলাফল দিলেন না, ফলে আপনার পরিণতি আরো খারাপ হবে, জার্মানির চেয়ে খারাপ হবে। খারাপ হবে সেটা হবে বর্তমান সরকারের জন্য, সেটা তো আমি বললাম। বর্তমান সরকারকে আপনি সরকার মনে করছেন কেন? সরকার বসে আছে জোর করে বসে বর্তমান সরকারের প্রথম ভুল ছিল সবাই তারা তো সরকার মনে করে 3 থেকে 6 মাসের মধ্যে নির্বাচন না দেওয়া, এটা তাদের প্রথম ভুল ছিল। চায় নাই তো সব সেই চায়। ভুলের জন্য তাদের উচিত ছিল বিদায় নেওয়ার আগে, অফিস ক্লোজ করার আগে এই ক্ষমাটা প্রার্থনা করা না, জনগণের কাছে যে আপনি- আমরা আপনি- স্ট্র্যাটেজিক্যালি রং করেছি, ভুল করেছি। আপনি যেটা ভাবছেন যে আওয়ামী লীগ না থাকার ফলে বিএনপি হলো সবচেয়ে বড় দল। না, বিএনপি বড় দল না, বিএনপি খুবই দুর্বল, ভালনারেবল অবস্থায় আমি আছে। বলছি। আমি অন্য কিছু এখন না কথা বুঝি, বাদ দেন। আমি অন্য আপনি কিছু 5 না বুঝি, তারিখে- আমার ধারণা আমি রাজনীতি বুঝি। 5 কেন তারিখে আপনি vulnerable মনে পরিবর্তনের করছেন পরে কেন? যে বলছেন যে বিএনপি দায়িত্ব নেয় নাই, না, বিএনপি সব দলের এই বোঝা নিতে চায় নাই, নাইলে সরকার নেয় নাই। আর তখন যে না না, অগাছা বিএনপি দলের বোঝা না, জাতীয় সরকার কেন সে গঠন করবে? সে তো একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি, তার তো জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে, নাহলে তার রাজনীতি থাকবে না। না, সেটা তো আগে তো জাতীয় সরকার গঠন করতে চাইছে, না, যাদের সাথে আন্দোলনে ছিল সেটা তো তাদের করবে। নিয়ে- না না না, বিএনপি এখন তো বলেছে, BNP বিএনপি No, no, এটা no. আগে পরিষ্কার করে বলেছে না, যে এখন- নির্বাচনের পরে যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদের তাদের সঙ্গে সাথে। এবং গণতান্ত্রিক শক্তি। গণতান্ত্রিক শক্তি, এবং বলছে। সেই বিষয়ে যে ইশতেহার ধরেন, বিএনপি তো এই অবস্থানে এখনো আছে, বিএনপি তো এই অবস্থান ত্যাগ করে না, না। ওটা তো ঠিক আছে, ওটা তো এবং আমি যাদের বলছি। নিয়ে সরকার গঠন করবে যে তাদের তো যাদের মনোনয়ন এখন দিয়েছে যেহেতু বিএনপি। জামাত বলছে নির্বাচনের পরেও আমাদের সাথে আলোচনা বিএনপির সাথে হবে, তখন কিন্তু তারেক রহমান এটা নাকচ করে দিয়েছে। নাকচ করে দিয়েছে তো, clear Reuters-এর করছে, নাকচ করে report দিয়েছে, red। নাকচ করে দিয়েছে যে কারণ হচ্ছে জামাতের সাথে কেউ করবে না, এটা নিশ্চিত, এবং জামাতের সাথে দীর্ঘদিন চলাটাই ছিল বিএনপির জন্য ক্ষতির কারণ। না, সেটা একটা অন্য আজকে- প্রেক্ষাপট ছিল, আওয়ামী লীগের ওই কাঠামো ওইটা এখন আমরা ধরেন ওইভাবে আলাপ করে একটা মানে অন্য কোথাও যাইতে পারবে না। কিন্তু মুশকিলটা যেটা হলো আপনার যে না, জায়গায় আমরা সেটা ভুল ছিল, সেটা অস্বীকার করার তো হয়তো তখনকার বাস্তবতায় তার প্রয়োজন ছিল প্রয়োজন ভোটের অঙ্কের ছিল, হিসাবে, কিন্তু প্রয়োজন কিন্তু থাকলে- ভোটে জেতার জন্য প্রয়োজন হ্যাঁ, ছিল, সেটাই। কিন্তু রাজনৈতিকভাবে তো বিএনপি ক্ষতিগ্রস্ত অনেক হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজনৈতিকভাবে শুধু বিএনপি কেন, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয় নাই। হ্যাঁ, 5 তারিখের পরে গণঅভ্যুত্থান বিরোধী রাজনৈতিক শক্তি সবচেয়ে বড় গণঅভ্যুত্থানের অংশীদার দাবি করছে। এটা কি ট্র্যাজেডি না বাংলাদেশের জন্য? মানে গণঅভ্যুত্থানের তো কোনো মতাদর্শ ছিল না, গণঅভ্যুত্থানের তো কোনো ইন দ্য নেম অফ ইসলাম মুসলিম সেন্টিমেন্টের রাজনীতি করার জন্য গণঅভ্যুত্থান হয় নাই তো। তা ঠিক আছে, গণঅভ্যুত্থান হয়েছে, আপনার ঠিক আছে। আমি তো আমার কথা হলে আমি প্রথমে বুঝি বিএনপি কেন বোঝে না। আমি এই টেবিলে বসে গেছি, বলেছে ইউনিসের ফাটাবাসের সিপার ভিতরে বিএনপি পড়ছে। হ্যাঁ, এটা বলছেন বিএনপির ধারণা ইলেকশনে গেলেই যে জিতবে, এখন সাঁতার কাটে কেন? বিএনপি ইলেকশনে গেলে ইলেকশন চাইলো না কেন? এইটা কে বলছে ইলেকশন চায় না? সংবিধানে 3 মাসের মধ্যে ইলেকশন চাইছে শোনেন। বিএনপির কি বলা হইছে? কি ওটা কইছে আর কি, বায়ু ভাব কেউ জোর করে নাই তো। সবসময় কিছু না কিছু বলবে, কিছু যে কোনো কিছু বলছে, decision-এ। ওগুলো Right কথা or না, wrong। সিরিয়াসলি না, বলে এটা নাই নিয়ে ভাই দেখেন, সিরিয়াস রে। আমার মনে আছে জিল্লুর ভাই ফ্রম ডে 1 ইলেকশনের ব্যাপারে বিএনপি কেন অ্যাগ্রেসিভলি আগাচ্ছে না, এই ব্যাপারে সমালোচনা ছিল আপনার, আমার যতটুকু মনে আছে। আমাদেরও সমালোচনা, ইলেকশন চাওয়া তো একসময় পাপ ছিল। আমরা বলছি ইলেকশনবিহীন ক্ষমতা হাসিনার মডেল। সর্বপ্রথম মনে হয় আমরাই, মানে জিল্লুর ভাইয়ের ওনার ব্যক্তিগত আলাপের বাইরে টেলিভিশনে মনে হয় আমার মনে আছে একটা বেসরকারি টিভিতে আমি প্রথম যখন নির্বাচন চাওয়া পাপ, নির্বাচন চাইলে আপনি জুলাই গাদ্দার, জুলাই বিরোধী, তখন বলছিলাম ভোটবিহীন ক্ষমতা হাসিনার মডেল। এটা আমি বলতেছি আরো 1 বছর আগের কথা। হ্যাঁ, না, ঠিক আছে, আমি বলছি যে 106 অনুচ্ছেদ অনুযায়ী ওত নিল সংবিধান সমুন্নত রাখার জন্য। এখন সংস্কার করার তো এই ম্যান্ডেটই নাই সরকারের। সেই আলাপ তো তারপরে করছি জুলাই আমরা। আদেশ সেটা অবৈধ, অবশ্যই। এই কথাটা বলে নাই কেন বিএনপি? আমি এই সব বলতে পারে, এটা বলতে পারে না এই কেন? গণভোটার আমি 100% বিরোধী। আপনি গণঅভ্যুত্থান বিরোধী। গণভোট যে এই যে গণভোট, আমি দেখছি তারেক রহমান একবার বলছে আপনারা হ্যাঁ ভোট দিবেন, কেন উনি বলে হ্যাঁ ভোট দেওয়া না দেওয়া আমার খুশি, আমার খুশি। এটা উনি আপনি- চাইছে, উনি ওনার না, জায়গায় না, হাবুট না, বলতে উনি পারে। বলেন নাই কেন? হাবট যেটা 4 দফার ভিতরে আছে, নিচে কি লেখা আছে দেখছেন উনি? দেখবেন না কেন? ওনার কাছে নথি আসবে না কেন? ওনাকে ব্রিফ করা হবে না কেন? নিচে লেখা আছে, স্বাক্ষর দিতে হবে, আমার নাম লিখতে হবে, আমার ভোটার নাম্বার লিখতে হবে, আমার এনআইডি নাম্বার লিখতে হবে। আমার ভোট গোপন থাকবে? আমি না দিয়ে আসলে আমারে কি করবে? এটা তো এটা কেন প্রোটেস্ট করলো না? যে হ্যাঁ না ভোটে 4 দফা দিয়েছে ষড়যন্ত্র করে, বুঝলাম, কিন্তু ভোটের যে ব্যালট পিঙ্ক কালারের ভোট, আমি এখানে ballot, আমি একটু বলি 2 মিনিট। দেখেন, এই জুলাই সনদ সংস্কার এটা হলো সরকার, জামাত, এনসিপি এদের এজেন্ডা।
বিএনপির এজেন্ডা হলো রাষ্ট্র পুনর্গঠন। রাষ্ট্র পুনর্গঠনের জন্য 31 দফা 2022 সালে প্রণয়ন করা হয়েছে এবং সেই 31 দফার সাথে জুলাই সনদের যে অংশগুলো সমন্বয় করা সম্ভব হয়েছে, যেগুলো মিল আছে, সেগুলো ইস্তেহারে ইনকর্পোরেট করা হয়েছে। এবং জুলাই সনদ আমরা কীভাবে বাস্তবায়ন করব সেটা উইথ নোট অফ ডিসেন্ট আমরা স্বাক্ষর করেছি, রাইট? এই জন্য হাবোটে আমাদের কোনো আপত্তি নেই, দ্যাটস দ্য মানে একদম ক্লিয়ার, এখানে কোনো রকম কোনো কনফিউশনের সুযোগ নেই। কিন্তু সংস্কারের, যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই, কৃষি সংস্কারের কোনো কমিশন হয়নি, তো বাংলাদেশে কৃষকদের ভাগ্য উন্নয়ন না হইলে এই দেশের ভাগ্য উন্নয়ন হবে না, এটা বোঝার জন্য কি পণ্ডিত দরকার আছে? আমেরিকান পিএইচডি লাগবে পলিটিক্যাল সায়েন্সে? লাগবে না তো। তাহলে আমি এবার যদি এই জুলাই সনদ আমি না করি, তাহলে কি আমি বাংলাদেশ বিরোধী, জুলাই বিরোধী, গণঅভ্যুত্থান বিরোধী হয়ে গেলাম? হইলাম না তো। ফলে এইটাকে কোনো বাইবেল, কোরআন, অ্যাবসোলিউট ট্রুথ মনে করার কোনো সুযোগ নেই। না, জুলাই এখানে অনেক ভালো জিনিস আছে। আপনি জুলাই সনদে হান ভোট দিতে বললেন, আপনি বলেন যে হ্যাঁ না ভোটে কিছু আসে যায় না তো। শোনেন না, কিন্তু উনি যেটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে ভোটারের নিরাপত্তা, সেটা তো আপনি অনুপাত হারে উচ্চকক্ষ হবে, আপনি তাহলে সেটা রাখলেন না কেন এখানে? আমি বুঝতে আপনি পারছি সিট বেসিসে কেন দিলেন? এক, দুই হলো জামাত নোট অফ ডিসেন্ট দিছে, মহিলা 5% কোঠা হবে না। আবার সংস্কারে যে উচ্চকক্ষ নিম্নকক্ষ শুধু আইন প্রণয়ন করবে, উন্নয়ন কাজ করবে আপনার স্থানীয় সরকার, সেখানে নোট অফ ডিসেন্ট দিছে, জামাত ডিসেন্ট। হ্যাঁ, জামাত। তাহলে জামাত স্বাক্ষর করে দিছে। তাও জামাতের মেইনলি প্রসেসটা হচ্ছে যে আমি কোনোভাবে আমি ক্ষমতায় যেতে পারলেই হচ্ছে। না, right। আমি আপনাকে বিএনপির তো সেই স্টেক নাই, কিন্তু বিএনপি যেসব জায়গায় নোট অফ ডিসেন্ট দিছে, এটাতে কিন্তু নোট অফ ডিসেন্ট যেগুলো ছিল এগুলো কিন্তু সেটা না মেনে তাদের 31 দফার ইশতেহারে এটা করছে, আমি আপনাকে মানলাম, ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে মানলো তো, তাহলে জুলাই সনদে হাঁ ভোট দিতে বললো কেন? আমি তো হাঁ ভোট দেবো না, কারণ আমি মনে করি অনুপাতে হওয়া উচিত, কথার কথায় আমাকে হাঁ ভোট দিতে। আমি আপনাকে বলি, জুলাই আর কোন বিজ্ঞানে বলে সরকার প্রথম মিস্টেক করছে জুলাই হা না ভোটের ব্যাপারে, সে হা ভোট চায়। সরকার বলবে গণভোটে আপনি আপনার রায় দিন, কি রায় দিব আমি, এটা আমার ব্যাপার। আপনি হা না নির্ধারণ করে দিলে জনগণের এজেন্সি আপনি নিজে নিয়ে নিলে, এটা গণতান্ত্রিক নর্মসের মধ্যে পড়ে না, এটা অন্যায়, এটা আমরা বলছি বহুবার। এখন এখানে যে বুদ্ধিজীবীরা জুলাই সনদ দিয়ে বিএনপিকে পেঁচানোর চেষ্টা করছে, হ্যাঁ, তারা বলতেছে জুলাই সনদ এবং বিএনপি নির্বাচন ইস্তেহারের মধ্যে কন্ট্রাডিকশন আছে। কোনো জায়গায় কোনো কন্ট্রাডিকশন নাই, আমি ধরে ধরে দেখাতে পারি, চ্যালেঞ্জ। জুলাই যেন আপনি যেটা বললেন, আপনি আরেকটা পয়েন্ট বলতে, যেমন নিম্নকক্ষের আসন সংখ্যার অনুপাতে উচ্চকক্ষ হবে, নট ভোটের অনুপাতে। বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে এখানে, হ্যাঁ। সরকার চায় হলো ভোটের অনুপাতে, জামাত চায় ভোটের অনুপাতে, তার মানে জুলাই সনদে নাই। হ্যাঁ, তাহলে জুলাই সনদে ভোট দিতে বললেন কেন? আমি আপনাকে বলি, শেষ করি একটা। ফলে বিএনপির পজিশনে আছে, বিএনপি বলছে, বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিছে, এবং ইস্তেহারে সে কি বলছে, ইস্তেহারে বলছে এটা, যেটা একটু আগে আমি আলোচনা করলাম, ইস্তেহারে সে বলছে নিম্নকক্ষের আসন সংখ্যার অনুপাতেই উচ্চকক্ষ হবে। জুলাই সনদে স্বাক্ষর করছে বিএনপি, কারণ তাদের নোট অফ ডিসেন্ট সহ, রাইট। তার মানে সরকার নোট অফ ডিসেন্ট আউট করে দিয়েছে। তাহলে সেইখানে সরকারের সমস্যা না। তারপর বলেন, আপনি বললেন না কেন এটা, যে জুলাই যেটা প্রথম আজিজ ভাই ঘাতকতা, প্রতারণার কথা বলেছে, কিন্তু পরে এক সেকেন্ড আমি একটু বলি, আমার কাছে জুলাই সনদটা আছে। সরকার এটা নাই, সরকার এই যে জুলাই সনদটা যেটা প্রণয়ন করছে, এখানে নোট অফ ডিসেন্ট সহই স্বাক্ষর করছে, এখানে নোট অফ ডিসেন্ট রাখা হয়েছে। নোট অফ ডিসেন্ট না থাকলে বিএনপি স্বাক্ষর করতো না। কিন্তু চারটা ওই চারটে হলো আদেশে, চারটা যে আপনার গণভোটের কথা বলছেন আপনি, হ্যাঁ, গণভোট যেটা স্বাক্ষর হলে যে ঘটা করে সংসদ ভবনে, আমি ছিলাম সেখানে, গুড়ি গুড়ি বৃষ্টিতে, হ্যাঁ, তখন হানা ভোট ছিল, এটা সহ স্বাক্ষর করছে সব দল, হ্যাঁ, 30টা দল, না, নোট অফ ডিসেন্ট ছিল তখন গণভোট বা হানার ইস্যুটা আসে নাই, যখন এটা স্বাক্ষর করছে তখন এটা নোট অফ ডিসেন্ট ছিল। এবং এই যে জুলাই সনদটা আমার হাতে আছে, এখানে নোট অফ ডিসেন্ট সহই আছে। এইভাবে আমি বলি, যেহেতু এখানে যে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করছে তারাই কেউ না কেউ সরকার গঠন করবে, ফলে জুলাই সনদে হা আসুক না আসুক তাতে কিছু আসে যায় না তো, কারণ সে জাতির সামনে অঙ্গীকার করছে না, এগুলো বাস্তবায়ন করবে। এবং এগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে যেভাবে নোট অফ ডিসেন্ট দিচ্ছে সে সেভাবেই বাস্তবায়ন করবে। এইটা নিয়ে তো আপনার এত পেঁচানোর কিছু নাই, ইটস ভেরি ক্লিয়ার। না বাস্তবায়ন না, এটা হচ্ছে তাহলে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতিটা দেখেন। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি আলী রিয়াজ সাহেব কি করেছে, যে আলী রিয়াজ সাহেব গণ পরিষদ এবং সংস্কার পরিষদ একসাথে বসবে, 180 ওয়ার্কিং ডেজ এইটা বসে এই সংস্কার অ্যাডপ্ট করবে, না হলে সংসদে যাওয়া লাগবে না, 180 ওয়ার্কিং ডেজ।
তারপরে 30 ওয়ার্কিং ডেজ পরে সংসদ বসবে। আপনি বলেন সব মিলে 8 মাস, 8 মাস আঙুল চুষবে বসে বসে রাজনৈতিক দল, বিএনপি জিতুক জামাত জিতুক বসবে, সরকার কি হবে, দেশে কি এখন হবে? আলী রিয়াজের কথা কি বেদবাক্য? আলী রিয়াজ তো মুখপাত্র, ইউনিট বাংলাদেশের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে। দেখেন এই যে একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে ফ্যাসিবাদ ফাংশন করে। আপনি পার্লামেন্ট যে নির্বাচন করেন, পার্লামেন্টের সংসদ সদস্যকে যে নির্বাচন করেন, তাকে কেন নির্বাচন করেন? সমস্ত বিষয়ের জন্য আইন প্রণয়ন করার একটা প্রতিনিধি হিসেবে নির্বাচন করেন, তাই না? আর জুলাই সনদ যেটা, এটাতে মাত্র কতিপয় বিষয়ের জন্য বা একটা বিষয়ের জন্য, মানে জুলাই সনদের জন্য গণভোট দিচ্ছেন আপনি। তাহলে পার্লামেন্টের চেয়ে গণভোটের এখতিয়ার বেশি হয় কিভাবে? সার্বভৌম ক্ষমতা পার্লামেন্টের না গণভোটের? বিষয়টা হলো এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার গুরুত্বপূর্ণ উত্তরই দিচ্ছি। সংবিধান যেহেতু জীবিত, এই আদেশ দেওয়ার এখতিয়ারই প্রেসিডেন্টের নাই, এটা অবৈধ। হ্যাঁ, এটা অবৈধ। তাহলে পার্লামেন্ট যেহেতু গণতান্ত্রিক ব্যবস্থায় সার্বভৌম সভারেন ক্ষমতার অধিকারী, ফলে এই গণভোটকে যদি আপনি চাপাই দিতে চান একটা ইস্যু মাত্র, এটা হবে না। চাপাই দিছে হবে না, এটা ইল্লিগ্যাল হয়ে যাচ্ছে। আপনি নিজেই বলতেছেন এটা ইল্লিগ্যাল। না না না, ইল্লিগ্যাল। আমাকে ইল্লিগ্যাল জিনিসে হ্যাঁ পড় দিতে পারে, রাইট, ইল্লিগ্যাল দিতে পারলে কেন? টোটালি এগ্রি উইথ ইউ। এটা ইন প্রিন্সিপাল, ডেমোক্রেটিক প্রিন্সিপাল এটা ইল্লিগ্যাল হবে যদি না পার্লামেন্ট এটা অনুমোদন না করে। পার্লামেন্ট অনুমোদন করার পরে রাষ্ট্রপতি সাইন করার আগে পার্লামেন্ট চাইলে গণভোটে যাইতে পারে। সেটা হলো আলাদা সেটা এজেন্ডা। শোনেন, পদ্ধতিতে সেজন্যই তো আমরা এটা মেনে নিচ্ছি। পার্লামেন্টে উপস্থাপন করতে হবে, ফ্রেশ সংস্কার উপস্থাপন করতে হবে। এইটা উপস্থাপন করলে আরেকজন সু করে দিবে, আপনি বাতিল হয়ে যাবে। না, এটা ভাই যেটা বললেন, জিলুর ভাই যেটা বললেন, এইটা তো ধরেন এগ্রি করছে সব দলগুলো মিলে, তাই না? গণভোটও এগ্রি করেছে। ফলে এটা একদমই যে উড়াই দিতে দেওয়া যাবে তা না, এটার একটা ভিত্তি আছে। কিন্তু এটা আপনি চাপাই দিতে পারবেন না। ধরেন ভালো জিনিস তাই বলে আমি আপনার উপর চাপাই দেবো, এটা হবে না। কিন্তু তারপরেও আমি বলি যে আপনি বললেন যে এই জুলাই সনদে অভ্যুত্থান হয়েছে। আপনি বলেন 70 সালের নির্বাচনে পুরো পাকিস্তান মেজরিটি পাইছে না, ক্ষমতা দিছে আইয়ুব খান, দেয় নাই তো। না দিলে পরিণতি হতো কি? পরিণতি যা হয়েছে হবে। আমি বলতে চাচ্ছি, আপনার মধ্যে সেই আশঙ্কা আছে এখনো? আমি তো কিঞ্চিত দেখতে পাচ্ছি তো। আমার কাছে মনে হচ্ছে যে ধরেন ওনারা লাল পাসপোর্ট ফেরত দিয়ে দিয়েছেন, একজন ঘোষণা করলেন আজকেই তার শেষ প্রেস কনফারেন্স, হয়তো এরকম তো হচ্ছে। এবং যত যাই হোক, কারণ হচ্ছে তবে কিন্তু যদি দিয়ে যতবার কথা বলছে, আস্থা শেষ। এখন মানুষ আস্থা রাখতেছে না কথায়। কারণ হচ্ছে যেহেতু এনসিপি জামাত মোটামুটিভাবে প্রতিষ্ঠিত জনগণের কাছে এটা ইউনিসের সরকার, সুতরাং ওনাদের তাদের তাফালিং দেখে মনে করতেছে নির্বাচন ভোটে তো আসে না। অন্য জায়গা থেকে আর্গুমেন্ট করি আজিজ ভাই আপনার সাথে। জি, আমরা খুব বেশি সময় নিয়ে আর্গুমেন্ট করব। এই সরকার, ইউনুস সরকার, জামাত, এনসিপি একটা, এবং এই সরকারের অধীনে নির্বাচন হচ্ছে। হইয়া যদি তারাই ক্ষমতায় আসে, তাহলে হাসিনার নির্বাচনের সাথে এটার তফাৎ কি রইল? কোনো তফাৎ নাই। তাহলে হাসিনার পরিণতির সাথে এর পরিণতি ভিন্ন হবে, এটা আশা করেন কেমনে? পরিণতি ভিন্ন হবে। কারণ হচ্ছে ওই যে কবে হবে, কখন হবে? আমি বললাম না যে ঢাকা শহর বিচ্ছিন্ন হয়ে গেছিল, কিন্তু ঢাকা শহর আলাদা হয়ে গেছিল। ঢাকা শহরে বিএনপির কোনো লোক আন্দোলনের নামে নাই। 27টা জেলা পুরো ঢাকা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল। 27টা জেলা আন্দোলনের নামে নাই। এবারে বিএনপির মধ্যে প্রচুর জামাত রয়ে গেছে, গুপ্ত জামাত, কমপক্ষে 20% গুপ্ত জামাত, তারা ডিরেল করে দিবে আন্দোলন, তারা ডিরেল করে দিবে। এবং আপনার আমি আশঙ্কা করতেছি যে শোনেন, রাশিয়ায় কমিউনিস্ট পার্টি, বলশেভিক পার্টির লেনিন যখন বিপ্লব ঘোষণা করে তখন কমিউনিস্ট পার্টি নাই। এখন তো আপনার একেবারে বিএনপির আগাগোড়ার ভিতরে গুপ্ত জামাত ভর্তি। জি, আমরা একেবারে শেষের দিকে একটা মধ্যপন্থী জাতীয়তাবাদী দল দরকার, সেটাকে রক্ষা করতে হলে অবশ্যই বিএনপির থেকে গুপ্ত জামাত ক্লিন। আমি আসছি 2 মিনিট করে আপনাদের দুজনের জন্য, আপনার জন্য 2 মিনিট, ওনার জন্য ক্লোজিং রিমার্কস। রনি, দেখেন, আমি মনে করি বাংলাদেশের জনগণের একটা রাজনৈতিক কর্তাসত্তা অর্জিত হয়েছে। লম্বা সময় ধরে ভোটাধিকার বঞ্চিত থাকা এবং ভোট না দিলে কি হয় এটা আমরা জানি। এবং এই নির্বাচনটা বিদেশি শক্তি, বাংলাদেশ বিরোধী শক্তি এবং অপপ্রচারকারী শক্তি একদিকে, আর বাংলাদেশের একদিকে। এবং এই নির্বাচনটা কিছু আর কয়েক ঘন্টা পরেই হয়তো ভোটের কার্যক্রমের মধ্যে বাংলাদেশের জনগণ শুরু করবে। সেক্ষেত্রে বাংলাদেশের মানুষকে বুঝতে হবে তারা কোন টাইপের নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে, কার বিরুদ্ধে কার নির্বাচন, প্রতিপক্ষগুলো কে, এগুলো চিন্তা করতে হবে। এখানে প্রোপাগান্ডা বনাম পরিকল্পনা আমরা যদি 2 ভাগে ভাগ করি,
হ্যাঁ, এখানে দলগুলো যেগুলো আছে, দলগুলো তো না জোট, দুই দিকের জোটের মধ্যে যদি আমরা দেখি, এক দল আছে প্রোপাগান্ডা নির্ভর, আরেকটা আছে পরিকল্পনা নির্ভর। হ্যাঁ, সব পরিকল্পনা হয়তো আপনার পছন্দ হবে না, ভালো লাগবে না, কিন্তু আপনার সাথে প্রতারণা করছে না, আপনাকে যেটা সম্ভব না সেটা আকাশকুসুম স্বপ্ন দেখাচ্ছে না, এবং আপনার চিন্তা, মতপার্থক্য সব কিছু সত্ত্বেও একটা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট শুড বি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। আমার ক্যাডার, আমার দল, আমার মতের মানুষের যদি শুধু উন্নয়ন হয়, এরকম একটা শক্তিকে যদি আপনি নির্বাচিতভাবে ভোট দিয়েও ক্ষমতায় আনেন, আপনি গোটা দেশকে ঝুঁকিতে ফেলবেন। ফলে আমি মনে করি এই ভোটটা বাংলাদেশকে রক্ষার ভোট, এবং বাংলাদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশের জনগণ ভুল সিদ্ধান্ত নেবে না। বাংলাদেশের জনগণ বাংলাদেশ করার জন্য আপনার এই সর্বোচ্চ চেষ্টা করবে, এবং শুধু ভোট দেওয়া না, ভোটটা রক্ষা করা, ভোটের হিস্সা আদায় করা, হ্যাঁ, কোনো রকম ছল চাতুরি চালাকি এবং আপনার এই কারচুপির যে সমস্ত আশঙ্কা করছেন, এটা জনগণ প্রতিহত করবে, প্রতিরোধ করে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে আবার আপনার কি বলেন যে লাইনচ্যুত যে ট্রেন, সেটাকে লাইনে তোলার ভূমিকা রাখবে। আপনার সাথে এক কথাও বলছি, এই যে বোরকা পরে পরে এনআইডি চাইছে, বিকাশ নাম্বার চাইছে, এখন বন্ধ হয়েছে না? একটা তাকে চ্যালেঞ্জ করছে, বন্ধ হয়ে গেছে, এখন আর নাই। ফলে জনগণ চাইলে এটা সম্ভব। দেখেন, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল, অ্যাসিড থ্রোয়িং শুরু হয়েছে না, আইন করছে, বন্ধ হয়ে গেছিল, এখন আর নাই, এখন আর নাই। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের জাতির, দেশের জনগণ, সিনিয়র মধ্য বয়সীর থেকে সিনিয়ররা, তারা কিন্তু এই ভুল করবে না। তরুণরা মিক্সড চিন্তা করা, তরুণরা ভুল করবে না, কারণ তরুণরা 17 মাসে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। একদম আমাদের দেশের অতি সাধারণ লোক, তারা মনে করে আওয়ামী লীগও দেখছি, বিএনপিও দেখছি, এরকম একটা চিন্তার কিছু লোক আছে। ভুল হলে ওই জায়গায় ভুল হবে। এখন বিএনপির ক্যাম্পিংটা হচ্ছে রাস্তাঘাটে মিছিল মিটিং নির্ভর, আর ওই যেটা বললেন ভোট বাহিনী, এআই নির্ভর এবং ম্যান টু ম্যান কন্ট্যাক্ট করে ওই 1 বছর আগে নমিনেশন দিয়ে দিছে, জামাতের ক্যাম্পিং হয়ে গেছে, এখন নমিনেশনও দেরিতে দিছে। সুতরাং আমি মনে করি যে ভোটের ব্যাংক, ভোট ব্যাংক যদি বলেন, ভোট ব্যাংক বিএনপির অনেক অনেক গুণ বেশি। এখন যে পরিবর্তন হয়ে গেছে, এখন পরিবর্তন, আমি যেটা আগেও বলেছি, বিএনপির ভোট বেশি আছে, 17 বছরে একটা ভোট কিন্তু পার্টি বদলায় নাই। সুতরাং তাদের ভোটটা ক্যাশ করা নেওয়া, এবং আপনার যে মাইনরিটি ভোট, তারা সবাই কিন্তু গণতন্ত্রটা রক্ষা করতে চায়। সুতরাং ভোট বেশি হবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু ভোটটা রক্ষা করার দায়িত্ব কিন্তু সরকারের, এবং সরকারের উপর আশা করা যায় না, এটা জনগণকে নিতে হবে। হ্যাঁ, জনগণ নিবে না, পার্টি, জনগণ নেয় না, পার্টি বিএনপিকে রক্ষা করতে হবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার রেজাউল করিম রনি এবং মিস্টার আজিজ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আর মাত্র কয়েক ঘন্টা পর মোটামুটি একদিনেরও খানিকটা কম সময় পরে ভোট শুরু হচ্ছে, এবং এই ভোট গণতন্ত্রের জন্য জরুরি, বাংলাদেশের জন্য জরুরি, স্থিতিশীলতার জরুরি। আপনারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, এবং ভোটের ফলাফল নিয়ে বাড়ি ফেরবার চেষ্টা করবেন। কোনো অশুভ শক্তি ইতিমধ্যেই যারা মাথাচাড়া দিয়ে উঠছে, তারা যেন কোনোভাবেই জায়গা না নিতে পারে। মূল কথা হচ্ছে যে জনগণ যাকে ভোট দেবে সে যেন বিজয়ী হয়, এবং আমরা তৃতীয় মাত্রার পক্ষ থেকেও এই পুরো ভোট পর্যবেক্ষণ করব, আলোচনা করব, বিশ্লেষণ করবার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা।